এই ভিডিও শুরুতেই আপনাদের কাছে আমি 8টা মিনিট সময় চেয়ে নিচ্ছি, কারণ আমি আপনাদেরকে যে অনুরোধ কোনোদিন করি না, আজকে সে অনুরোধ এই ভিডিও শুরুতেই করছি। কারণ আজকে এই খবরটি জানা সকলের প্রয়োজন। ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং বুঝবেন কিভাবে বাংলাদেশ দিল্লি বিস্ফোরণের মতো বড় পরিকল্পনা ভারতের বিপক্ষে সংঘটিত করেছিল। আজ একটি রিপোর্ট প্রকাশ্যে এসছে। মেইনস্ট্রিম মিডিয়া সেই রিপোর্ট নিয়ে কোনো আলোচনা করেনি, কিন্তু এই রিপোর্ট ভারতের সুরক্ষার জন্য যে কতটা ইম্পর্টেন্ট তাই ভিডিও শেষ অবধি দেখলে আপনারা বুঝতে পারবেন। এই রিপোর্ট প্রকাশিত হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে ভারতের গোয়েন্দা দপ্তরের কাছে এমন কিছু লিঙ্ক এসছে যেখানে স্পষ্ট হয়ে গেছে যে দিল্লি বিস্ফোরণের সঙ্গে পাকিস্তান এবং বাংলাদেশ ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এবং আরও চমকে যাওয়া খবর তা হলো তারা বাংলার মুর্শিদাবাদকে সেফ প্যাসেজ এবং কিছু ক্ষেত্রে সেফ হোম হিসাবেও কিন্তু ব্যবহার করেছে, এবং তারা কিন্তু সেই প্রবণতাও তৈরি করতে পারে ভবিষ্যতে, যা ভারতের বিপক্ষে যেতে পারে, তা কিন্তু এই রিপোর্টে স্পষ্ট হয়ে গেছে। রিপোর্টে প্রধানত 3টি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে লস্কর ই তৈয়বার লিডার কমান্ডার সাইফুল্লাহ তিনি কিন্তু বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ মিটিং অ্যাটেন্ড করেন ভার্চুয়ালি, এবং সেখানে বলা হয় সেই মিটিংটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকা বনানীতে। এবং কখন অনুষ্ঠিত হয়েছিল? দিল্লি বিস্ফোরণে ঠিক একদিন আগে সেই মিটিং কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। আমি ডিটেলিং আপনাদেরকে এই বিষয়ে আলোচনা করব, তবে শুধু পয়েন্টগুলো প্রথমে জানুন। প্রথমত লস্কর ই তৈয়বা সরাসরি বাংলাদেশে তাদের ফুটপ্রিন্ট ফেলেছে, এবং সেই ভার্চুয়াল মিটিংয়েই অপারেশনাল পরিকল্পনা হয়েছিল বলে ইন্টেল রিপোর্টে কিন্তু প্রকাশিত হয়েছে। পাশাপাশি বলা হয় বাংলাদেশে একই সময় আরও একটি মিটিং হয় যেখানে 7জন ব্যক্তি ফিজিক্যালি প্রেজেন্ট ছিলেন, এবং এই 7জন ব্যক্তির মধ্যে 2জন বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ অফিসারও কিন্তু ছিলেন, যা নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো। আমি 7জনের নাম এবং তাদের ডেজিগনেশন আপনাদেরকে জানাবো। তৃতীয়ত, এখানে বলা হয়েছে যে বাংলাদেশের একজন ব্যক্তি, তার নাম ইখতিয়ার, তিনি দিনের পর দিন এই জঙ্গিদেরকে শেল্টার দেওয়ার কাজ করেন, এবং এই ইখতিয়ারই শেল্টার দেওয়ার জন্য মুর্শিদাবাদ অর্থাৎ বাংলার মুর্শিদাবাদকে সেফ হোম বা সেফ প্যাসেজ হিসাবে কিছু ক্ষেত্রে ব্যবহার করেন। এই রিপোর্টের ডিটেইলিংয়ে যদি যান, সেখানে বলা হয়েছে যে পাকিস্তান থেকে সাসপিসিয়াস একাধিক পদার্থ বাংলা হয়ে ভারতের বিস্তীর্ণ জায়গায় ছড়িয়ে দেওয়ার প্লটিং কিন্তু করা হয়েছিল। দেখুন, এখানে পরিষ্কার বলা হচ্ছে যে সার্টেন সাপ্লাইজ ফ্রম পাকিস্তান রিচ ওয়েস্ট বেঙ্গল মে হ্যাভ ইউজড ইন ব্লাস্ট, অর্থাৎ বিস্ফোরণে ব্যবহৃত একাধিক পদার্থ তা ওয়েস্ট বেঙ্গল দিয়ে বাংলাদেশে ঢুকেছিল, তা কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে কেন্দ্র করে ভারতবর্ষে ঢুকেছিল, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। পাশাপাশি ভারতের গোয়েন্দা দপ্তর যখন এই টেরর ট্রেলটাকে ট্র্যাক করে, তখন দেখা যায় যে দিনের পর দিন এই বিস্ফোরণের পরিকল্পনা ভারতবর্ষের বিপক্ষে করা হয়েছিল ওয়েস্ট বেঙ্গলকে কেন্দ্র করে, এবং সেখানে বলা হচ্ছিল মুর্শিদাবাদে একের পর এক জঙ্গি ঢোকানোর পরিকল্পনা করা হয়েছিল, এবং কিছু ক্ষেত্রে ঢুকেও ছিল যারা বাংলাদেশের রাজশাহী থেকে ভারতবর্ষে কিন্তু মুর্শিদাবাদ হয়ে ঢুকেছিল। পাশাপাশি অক্টোবরের শেষ দিকে একটি মিটিং হয়, সেই মিটিংয়ে 7জন ফিজিক্যালি প্রেজেন্ট ছিলেন। তার মধ্যে অন্যতম বাংলাদেশের এক নিষিদ্ধ সংগঠন তাদের নেতা জুবের আহমেদ চৌধুরী, এবং পরবর্তীকালে সাইফুল্লাহর রাইট হ্যান্ড অর্থাৎ লস্কর ই তৈয়বার যে কমান্ডার সাইফুল্লাহ রাইট হ্যান্ড, এবং জেনারেল সেক্রেটারি অফ মার্কাজি জামায়াত আল হাদিস ইলাহি জাহির। 3 নম্বর যিনি উপস্থিত ছিলেন তিনি হলেন বাংলাদেশের রেজিম সেক্রেটারি ডক্টর নাসিরুল, এবং হোম অ্যাফেয়ার্সের সঙ্গে জড়িত ডক্টর নাসিরুল ঘানি। অর্থাৎ বুঝতেই পারছেন বাংলাদেশের উচ্চপদস্থ অফিসিয়ালরা সেই মিটিং কিন্তু অ্যাটেন্ড করেছিলেন। পরবর্তীকালে জানা যাচ্ছে সিও অফ ঢাকা নর্থ কর্পোরেশন তিনি এই মিটিং অ্যাটেন্ড করেছিলেন, প্লাস HUT কোঅর্ডিনেটর মোহাম্মদ আজাজ তিনি এই মিটিং অ্যাটেন্ড করেছিলেন, এবং আনসারুল্লাহ বাংলার পক্ষ থেকে 2জন সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন, যার একজনের নাম হাফিজ সাদেউল্লাহ এবং অন্যজনের নাম হাফিজ আল আহমেদ। পরবর্তীকালে জানা যাচ্ছে এই মিটিংয়ে আরও একজন এক্সপ্লোসিভ এক্সপার্ট উপস্থিত ছিলেন, যার নাম সুমন। অর্থাৎ বুঝতেই পারছেন তারা যে পরিকল্পনা করেছিল তা যে বাংলাদেশকে বাংলাদেশে বসে হয়েছিল, তা কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। সেখানে বলা হচ্ছে সাইফুল্লাহ অর্থাৎ লস্কর ই তৈয়বার যে কমান্ডার, তিনি অপারেশনাল ডিরেকশনাল যে প্ল্যান সেটা কিন্তু ঠিক করে দিয়েছিলেন, এবং এটা বলা হচ্ছে যে এতে বাংলাদেশ কিন্তু ইখতিয়ার বলে একজনকে কাজে লাগায়, যিনি মুর্শিদাবাদকে সেফ হাউস হিসাবে ব্যবহার করেছিলেন,
এবং এই ইশতেহার নামক ব্যক্তি কিন্তু বাংলাদেশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের কাছে কার্যত কুখ্যাত এক ব্যক্তি, কারণ ইনি মার্ডার কেসে ফেসে গেছিলেন। অর্থাৎ বুঝতেই পারছেন বাংলাদেশ টপ ক্লাস অফিসিয়ালরা এবার পাকিস্তানের কায়দায় এই সকল জঙ্গি সংগঠনকে শুধু প্রশ্রয় দিচ্ছেন তা নয়, এদেরকে পিছন থেকে ব্যাক সাপোর্ট করছেন। কারণ 7 জন ফিজিক্যালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে 2 জন কিন্তু বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এবং অফিসিয়াল র্যাঙ্কের উচ্চপদস্থ কর্তা। ফলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে দিনের পর দিন বাংলাদেশ যেভাবে ভারত বিরোধী চক্রান্ত করেছে, আজকে তারই কিন্তু রিফ্লেকশন আমরা দিল্লি ব্লাস্টে দেখছি। এবং কিছু ক্ষেত্রে রিপোর্ট এটাও প্রকাশিত হয়েছে যে একাধিক ক্ষেত্রে এটাও প্রমাণ হয়েছে বা প্রমাণ হতে চলেছে যে তারা কিন্তু ভারতকে কেন্দ্র করে আরো বড় সড়ো পরিকল্পনা করে ফেলেছে। আজকে এই রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন ভারতের গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে তারা ধরা পড়েছে এবং সেটা সামনে আনা হয়েছে, এবং এর ফলে কিন্তু বিভিন্ন জায়গাতে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাংলাদেশ অ্যাজ ইউজুয়াল বলেছে এই রিপোর্টের সঙ্গে তাদের কোনো জড়িয়ে থাকার সম্ভাবনা নেই, পুরোটাই মিথ্যে গুজব, ভারতের মিডিয়া মিথ্যা প্রচার করছে এবং বাংলাদেশ দিল্লি ব্লাস্টের সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। তবে কিছুদিন আগে আরও একটি রিপোর্ট আমি আপনাদেরকে সামনে নিয়ে এসেছিলাম আপনাদের সামনে, সেখানে বলা হয়েছিল এই যে ডক্টর শাহিন বলে যেই মহিলা ডাক্তার ধরাও পড়েছে, তিনি কিন্তু মহিলা উইং তৈরি করার কাজে নেমেছিলেন এবং সেখানে কিন্তু তিনি আরও 2 জন মহিলা ডাক্তারকে ইনক্লুড করে ফেলেছিলেন। এই 2 মহিলা ডাক্তারের ট্রেনিং কিন্তু হয়েছিল বাংলাদেশে, যখন তারা বাংলাদেশে এমবিবিএস পড়তে যায়। অর্থাৎ কোথাও না কোথাও বাংলাদেশের র্যাডিক্যালাইজড চিন্তাধারা তারা কিন্তু ভারতবর্ষের বিপক্ষে ব্যবহার করছে। এবং আজকে তো দেখুন ইন্টেল রিপোর্টে পরিষ্কার হয়ে যাচ্ছে মুর্শিদাবাদ হয়েছে তাদের সেফ হোম, মুর্শিদাবাদ হলো তাদের সেফ প্যাসেজ বা করিডর। পাকিস্তান থেকে বিস্ফোরক তারা মুর্শিদাবাদ দিয়ে বাংলাতে ঢোকাচ্ছেন, বাংলা থেকে ভারতবর্ষের বিস্তীর্ণ জায়গায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। এবার দেখুন এই রিপোর্ট হুবহু আমি আপনাদের তুলে ধরলাম, ওই ডকুমেন্ট দেখালাম। আপনারা নিজেরা পারলে এই ডকুমেন্টগুলো দেখে গুগলে গিয়ে একটু পড়ে নিন, আমার কথা বিশ্বাস করতে হবে না। এবার প্রশ্ন হলো অজিত দোভাল এবার কি করবেন? অজিত দোভালের কথা আমি কেন বললাম, কারণ বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুল তিনি কিন্তু ভারতবর্ষে আসছেন 19শে নভেম্বর এবং তার আগেই কিন্তু নিঃসন্দেহে ভারতের গোয়েন্দাদের কাছে এই রিপোর্ট এসে পৌঁছালো। অর্থাৎ অজিত দোভাল স্পষ্টভাবেই বাংলাদেশকে বুঝিয়ে দেবেন যে তোমরা যেভাবে ভারত বিরোধী চক্রান্ত করে যাচ্ছ দিনের পর দিন, তার কিন্তু এবার শেষটা হলো বলে। এবার কিভাবে শেষ হবে তা তো সময় বলবে। তবে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাংলাদেশ যে ভয়ানক খেলা খেলতে শুরু করেছিল, এবার বোধহয় সেই খেলাটা শেষ করার সময় এসে গেছে এবং ভারতের গোয়েন্দা দপ্তর, ভারতের সেনা সকলে হয়তো সেই খেলাটা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবে। যাই হোক, এই রিপোর্ট আমি জানি না 2 দেশের সম্পর্ককে ঠিক কতটা খারাপ জায়গায় আরো নিয়ে যেতে পারে, কারণ এমনি খারাপ একটি সম্পর্ক। তবে একটা জিনিস অন্তত পরিষ্কার, এই রিপোর্টের পর ভারতের কিন্তু কোনো অবস্থাতেই আর মোহাম্মদ ইউনূসের এই জঙ্গিপনা অ্যাটিটিউডকে মেনে নেওয়ার জায়গা নেই। ভারত কিন্তু পাল্টা দেওয়ার নিঃসন্দেহে চেষ্টা করবে, এতে 100% আপনারা নিশ্চিত থাকুন। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।